রাত চড় খেয়ে নিজেকে ঠিক রাখতে পারলো না। অধরার গায়ে এলো পাতারি বেল্ট দিয়ে বাড়ি দিতে লাগলো। এবার অধরা বাধা দিচ্ছে না, শুধু চোখের পানি ফেলছে। রাজ এবার বেল্ট ফেলে দিয়ে বলল, এতদিন যা করিনি আজ তা করব। এই বলেই অধরার শাড়ি সম্পূর্ণ খুলে ফেলে তাকে দেয়ালের সাথে চেপে ধরে। অধরা আজ আর রাজকে বাধা দিতে পারে না। শরীরটা অবশ লাগছে, মাথাটা ঝিমঝিম করছে। রাজ অধরার ঠোঁটে যখনই কিস দিবে তখনই বুঝতে পারে অধরা সেন্সলেস হয়ে গেছে। এই অধরা, কি হলো, কথা বলো। অধরা কোনো কথা বলছে না। রাজের রাগ অনেকটা কমে যায়। রাজ স্পষ্ট দেখতে পায় তার বেল্টের আঘাতে অধরার শরীরের অনেক জায়গা কেটে গেছে। রাজের মন চাচ্ছে অধরাকে বুকের সাথে জড়িয়ে নিতে, কিন্তু না, সে কখনোই পারবে না। সে অসহ্য স্মৃতি ভোলার মতো নয়। রাজ গ্লাসে নিজের হাত আঘাত করে নিজেই রক্তাক্ত করে, তবুও যেন সে শান্তি পাচ্ছে না। এদিকে অধরার চোখে জলের ছিটা দিতেই অধরার জ্ঞান ফেরে। রাজ প্রাথমিকভাবে অধরা যেখানে যেখানে আঘাত করেছিল সেখানে সেখানে ওষুধ লাগিয়ে দেয়। অধরা পলকহীন নয়নে রাজের দিকে চেয়ে থাকে, মাঝে মাঝে ব্যথায় কুকিয়ে ওঠে। পরের দিন অধরা বিছানা থেকে উঠতে পারে না, সারা শরীর ব্যথা করছে অধরার। বাসায় পেন কিলারও নেই যে খেয়ে নেবে। এদিকে রাজ সকালে শুয়ে আছে, হঠাৎ রাজ বুঝতে পারলো তার বুকের উপরে কে যেন শুয়ে আছে। রাজ চোখ খুলে চমকে যায়। এই, তুই এখানে কেন? ধাক্কা দিয়ে সরিয়ে দিয়ে। আমি থাকবো না, অন্য কেউ থাকার কথা? আমি তো তোমার বউ হব। ত্রিজামণি, সকাল সকাল কি শুরু করলি? আন্টিকে বলতে হবে তোর জন্য যেন কর দেখে। রাজ, কেন বোঝো না আমি তোমাকে ভালোবাসি? একটু জড়িয়ে ধরে ঘুমাতে দাও না। এই বলেই ত্রিজামণি রাজকে জড়িয়ে ধরে। যখনই কিস করতে যাবে রাজ তখনই চড় বসিয়ে দেয় ত্রিজামণির গালে। তুমি আমাকে মারলে, মারতে পারলে আমায়? কি করেছি আমি? একটু তো আদর নিতে চেয়েছি। ত্রিজামণি, জানিস একটা মেয়ের সবচেয়ে মূল্যবান সম্পদ কি? জানি না, তুমি বলো। একটা মেয়ের সবচেয়ে মূল্যবান সম্পদ হচ্ছে তার সতীত্ব। আর তুই সেটা নষ্ট করতে চাচ্ছিস, এই জন্যই তোকে থাপ্পড় দিলাম। আমি তোমাকে ভালোবাসি রাজ, তাই আমার রূপ যৌবন সবই তোমার। আশ্চর্য, কতদিন বলবি ত্রিজামণি আমি তোমাকে ভালোবাসতে পারবো না? ভালোবাসার দরজাটা শৈশবেই বন্ধ হয়ে গেছে। সবার জীবনেই কিছু স্বপ্ন থাকে, সেই স্বপ্নগুলো এখন আমার জন্য দেখা পাপ। আর একটা কথা সব সময় মনে রাখবি, আমি তোকে বোন হিসেবে দেখি, আর দেখেও যাব। আর ভবিষ্যতে হুটহাট করে আমার ঘরে ঢুকে যাবি না। হ হ, আমি তোমার বোন, আর যারে নিয়ে সারা রাত কাটাও সেটা তোমার বউ, তাই না? চাকরানিটার মাঝে কি আছে যেটা আমার মাঝে নেই? তুমি তো কোনো মেয়ের দিকে ফিরেও তাকাও না, তাহলে ওই মেয়েকে নিয়ে রাতে থাকো সেটা কেন? সৃজামণি, সেদিন যা দেখেছিস সব ভুল দেখেছিস। ওই মেয়ে মাতাল হয়ে আমার রুমে ছিল, তাড়িয়েও দিতে পারি না। শুনেছি মা বাবা কেউ নেই। বাহ, মা বাবা কেউ নেই ভালো কথা, একটা এতিমখানায় রেখে আসলেই তো পারো। অধরা জানালায় দাঁড়িয়ে দাঁড়িয়ে রাজ আর সৃজামণির কথা শুনছে, আর চোখে জল ফেলছে। আর মনে মনে ভাবছে রাজ অন্য কোনো মেয়ের সাথে কোনো খারাপ ব্যবহার করে না, তবে কেন আমার সাথে পশুর মতো ব্যবহার করে? হৃদয়ে কি একটুও দয়াও নেই? ত্রিজামণি, অধরাকে দিয়ে আমার লাভ হচ্ছে, বিদেশি ক্লায়েন্টদের ম্যানেজ করতে পারি। সেটা তোকে বুঝতে হবে না, যা তো এখান থেকে। সত্যি বলছো তো? হুম, সত্যি। হি হি, আমি জানি আমার রাজ ওই চাকরানির সাথে কিছু করতে পারে না। কথাটা বলেই চলে গেল। এদিকে অধরা ব্যালকানিতে গিয়ে দেখে সেদিন সেই ছেলেটা রাস্তায় দাঁড়িয়ে আছে। অধরাকে দেখেই হাতের ইশারা দিচ্ছে। অধরা ছেলেটাকে দেখেই ভিতরে এসে পড়লো। 2 দিন পর রাজ অধরাকে বলল বাজার করে নিয়ে আসতে। অধরা শুধু বলল, বাড়িতে এতগুলো লোক থাকতে আমি না হয় আজ না যাই। কি বলছিস? রাত 12টায় অন্য ছেলের সাথে বাসায় আসতে পারলে বাজারে যেতে পারবি না? অধরা কিছুই বলল না, টাকা নিয়ে বাজারে চলে গেল। বাজার করে রিক্সা পাচ্ছে না, ব্যাগ ভর্তি বাজার নিয়ে দাঁড়িয়ে আছে। এখন সময় তিয়াস বলল, কি গো ম্যাডাম, আমি কি আপনার ড্রাইভার হতে পারি? অধরা তিয়াসকে দেখে চমকে যায়, আমতা আমতা করে বলে, আপনি? কেন, অন্য কাউকে আশা করেছিলেন? না, আপনি চলে যান, আমি একাই যেতে পারবো। এই মেয়ে, কালকের মতো কি রাইফেল বের করতে হবে? অধরা কিছু না বলে গাড়িতে উঠলো। গাড়িটা বাসায় না নিয়ে তিয়াস একটা রেস্টুরেন্টে থামালো। রেস্টুরেন্টে অধরা আর তিয়াস বসে আছে। ওয়েটার কফি দিয়ে গেল, কফিতে চুমুক দিচ্ছে অধরা। তিয়াস মনোযোগ দিয়ে অধরার কফি খাওয়া দেখছে।
তিয়াসের মনে হচ্ছে এভাবে যুগ যুগ যদি অধরাকে সামনে বসিয়ে রাখতে পারতো। কি হলো, আপনি কফি খাচ্ছেন না কেন? ও, খাচ্ছি। এই বলে কফিটা শেষ করে তিয়াস অধরাকে বলল, আমার ফোন পাচ্ছি না, তোমার কাছে ফোন আছে? হ্যাঁ আছে তো। তাহলে আমার নাম্বারে একটা ফোন দাও। অধরা তিয়াসের নাম্বারে ফোন দিতেই পকেটে থাকা ফোনটা ক্রিং ক্রিং করে বেজে উঠল। ইউ চিট। আচ্ছা বলো তো, তোমার নাম্বার কি দিয়ে সেভ করব? আপনি কিন্তু আমাকে মিথ্যা বলেছেন। আচ্ছা আজ তাহলে ওঠা যাক। তিয়াস অধরাকে বাসায় পৌঁছে দিয়ে চলে যায়। এভাবেই কয়েকদিন কেটে যায়। অধরা অসুস্থ থাকায় রাজও কেন জানি কয়েকদিন রাতে আসেনি জ্বালাতে। কয়েকটা দিন যেন খুব সুন্দর যাচ্ছিল। একদিন সকালে ত্রিজামণি এসে বলল, আপু সরি, তোমার সাথে অনেক অন্যায় করেছি, ক্ষমা করে দিও। অধরা কিছুই বুঝতে পারছে না কি হচ্ছে তার সাথে। এমন সময় ত্রিজামণির মা এসে বলল, রাজের কাছে শুনেছি তোমার নাকি মা বাবা কিছু নেই। আজ থেকে মনে করবে আমি তোমার মা। আজকে আমাদের বাসায় মেহমান আসবে, তাদের সাথে বেড়াতে যাব। তুমি শাড়ি পরে রেডি হয়ে নিও। ত্রিজামণি অধরাকে সাজিয়ে রুমের বাহিরে নিয়ে আসতেই দেখে বাহিরে অনেক মেহমান। ত্রিজামণির মা অধরাকে দেখিয়ে দিয়ে বলল, এটা আমার মেয়ে, একদম লক্ষ্মী একটা মেয়ে। অধরার সামনে সোফাতে বসে থাকা মহিলাটা বলল, আমার এমনই একটা মেয়েকে তিয়াসের বউ হিসেবে দেখতে চেয়েছিলাম। আপনাদের আপত্তি না থাকলে আজই আংটি পরিয়ে দিয়ে যেতে চাই। অধরা কি বলবে বুঝতেই পারছে না। সে এ বিয়েটা করতে পারবে না, কোনোভাবেই না। তিয়াস অধরার দিকে তাকিয়ে মুচকি মুচকি হাসছে আর ইশারায় বলছে, কেমন দিলাম সারপ্রাইজ? তিয়াস বাবা, অধরাকে আংটি পরিয়ে দাও তো। তিয়াস যখনই অধরার হাতে আংটি পরিয়ে দিবে, এমন সময় অধরা চারপাশে তাকিয়ে কাকে যেন খুঁজছিল। তিয়াস অধরার বাম হাতটার অনামিকা আঙুলে যখনই আংটি পরিয়ে দিতে যাবে, ঠিক সেই সময় রাজ দৌড়ে এসে অধরাকে টান দিয়ে বুকের সাথে জড়িয়ে নিয়ে বলতে লাগলো, এই বিয়ে হবে না। রাজের কাণ্ড দেখে তিয়াস চমকে যায়। তিয়াস বাবা, অধরাকে আংটি পরিয়ে দাও তো। তিয়াস রাজের এমন ব্যবহার দেখে অবাক হয়ে যায়। তিয়াসের সাথে ড্রয়িং রুমে সবাই অবাক হয়ে যায়। কি হচ্ছে কেউ কিছুই বুঝতে পারছে না। নীরবতা ভেঙে রাজের আন্টি বলল, বাবা রাজ, তুমি না বলেছিলে অধরার মা বাবা কেউ নেই, আমাদের বাসার কাজের মেয়ে। আমি তো অধরাকে নিজের মেয়ের মতো করেই তিয়াসের হাতে তুলে দিতে চাচ্ছি। তুমি এমন করছো কেন? অধরা এসব কি? উনি কে? আরে এই যে ভাই, আপনি আমার অধরাকে জড়িয়ে ধরছেন কেন? অধরা, তুমি কিছু বলছো না কেন? রাজ এবার সবার সামনে অধরার ওষ্ঠ জোড়াতে তার ঠোঁট জোড়া মিলিয়ে দিল। সবাই চোখ বন্ধ করে ফেললো। সবাই চোখ বন্ধ করলেন কেন? তাকান, এই বলে অধরাকে আরো শক্ত করে জড়িয়ে ধরলো। অধরা রাজের কাছ থেকে নিজেকে ছাড়িয়ে নিতে চাচ্ছে কিন্তু পারছে না। লজ্জায় অধরার মুখমণ্ডল লাল হয়ে যাচ্ছে। ইতিহাস, এখন তো দেখলে অধরা আমার কে। তুই কেন আসছিস বিয়ে করতে? আর আপনারা হাঁ করে দাঁড়িয়ে কি দেখছেন? এখনো ভালো ব্যবহার করছি, প্লিজ ভালোই ভালোই চলে যান। আর এর পরেও এই মেয়ের সাথে তিয়াসের বিয়ে দেবেন আন্টি? তিয়াস অধরার দিকে অগ্নি দৃষ্টিতে তাকিয়ে আছে। অধরা নিজেকে রাজের বাহুডোর থেকে ছাড়ানোর চেষ্টা করছে কিন্তু পারছে না। তিয়াসের মা তিয়াসকে নিয়ে চলে যেতেই রাজ অধরার গালে ঠাস করে চড় বসিয়ে দেয় আর বলে, এই আমাকে দিয়ে তোর হয় না? আমাকে না জানিয়ে বিয়ে করতে যাচ্ছিস? রাজ, কি হচ্ছে? তুমি অধরা আপুর সাথে অমন করছো কেন? আপু আর তিয়াস ভাইয়া দুজন দুজনকে ভালোবাসে। নিজে তো ভালোবাসা বোঝোই না, অন্যের ভালোবাসাতে বাধা হচ্ছ। এখনো সময় আছে। অধরা আপু আর তিয়াস ভাইয়ার বিয়েটা হতে দাও। ত্রিজামণি, তুই চুপ করবি? অধরাকে জানিস? রাজের কথা শুনে ত্রিজামণি অনেকটা চমকে যায়। অনেকটা বিচলিত কণ্ঠে বলে, কে সে? অধরা আমার ব্যবসার ত্রাস। ওকে কি এমনিতেই রেখেছি? ওর জন্য আমাকে 5 লক্ষ টাকা দিতে হয়েছে। বিদেশি ক্লায়েন্টদের জন্য অধরা পারফেক্ট। রাজের প্রতিটি কথা অধরার কলিজায় গিয়ে বিঁধছে। হৃদয়ে অশান্ত ঝড় বয়ে যাচ্ছে। হৃৎপিণ্ডে মনে হয় কেউ ছুরি চালিয়ে দিচ্ছে। অধরা আর নিজের চোখের পানি ধরে রাখতে পারছে না। চোখের কার্নিশ বেয়ে কয়েক ফোঁটা জল মাটিতে গড়িয়ে পড়ল। তুমি আগে বলবে তো, আমি আরো ভাবছি তুমি একে ভালোবাসো। ওহ, বাঁচা গেল। মনে রাখিস তেজামণি, এই বাড়িতে যদি অধরাকে দেখতে কোনো ছেলে আসে, তাহলে খবর আছে তোদের। আর কেউ আসবে না, তুমি আমার হলেই চলবে। রাজ অধরাকে নিয়ে উপরে চলে যায়। অধরাকে রুমে রেখে দরজা বাহির দিয়ে আটকে দেয় আর বলে দেয়, আজ সারাদিন তোর খাওয়া বন্ধ।
অধরা রুমে বসে বসে কাঁদছে। এমন সময় ইস্যু ফোন দেয়। অধরা ফোন রিসিভ করতেই ইস্যু বলতে লাগে, আপু তোকে নিয়ে একটা বাজে স্বপ্ন দেখেছি। তুই কেমন আছিস আপু? তোকে দেখতে ভীষণ ইচ্ছে করছে। আমার মনে হয় তুই খুব কষ্টে আছিস। আপু কেন এত কষ্ট দিচ্ছিস নিজেকে? অধরা চোখের পানি মুছে হাসতে হাসতে বলল, আরে পাগলি, সব স্বপ্ন সত্যি হয় নাকি? জানিস বস আমাকে তার সব কাজের দায়িত্ব দিয়েছে। বিদেশ থেকে কত ক্লায়েন্ট আসে, তাদের দেখভাল আমাকেই করতে হয়। তাই তোকে দেখতে যেতে পারি না। আর তুই একদম চিন্তা করবি না, আমি একটু ফ্রি হই তখনই তোর সাথে দেখা করব। কথাগুলো বলেই ফোনটা কেটে দিয়ে ফুপিয়ে কাঁদতে লাগলো। রাজের কথাগুলো বারবার কানে বাড়ি খাচ্ছে। রাজ কেন তার সাথে এমন করে, আর কত কষ্ট দিবে সে আমাকে? এসব ভাবতে ভাবতে ঘুমিয়ে যায়। রাতে বাসায় ফিরে হঠাৎ রাজের মনে পড়ে সে মেসেজটার কথা। কে যেন মেসেজ করে বলেছিল অধরার বিয়ে হয়ে যাচ্ছে, বিয়ে দেখতে চাইলে বাসায় আসেন। রাজ তখনই বাসায় এসে দেখে মেসেজের কথাগুলো সত্যি। তাহলে কে মেসেজ করতে পারে? রাজ ফোন নাম্বারটা বের করে সেই নাম্বারে ফোন দিল। নাম্বারটা বারবার বন্ধ দেখাচ্ছে। দিনের ঘটনাগুলো বারবার মনে পড়ছে। রাজ দরজা খুলেই দেখে অধরা কার সাথে যেন কথা বলছে। রাজ অধরার পিছনে চুপি চুপি দাঁড়িয়ে, তিয়াস তুমি আমাকে নিয়ে যাও, আমি আর এই নরকে থাকতে পারছি না। আচ্ছা তিয়াস, তুমি কি সত্যি আমাকে ভালোবাসো? তুমি আমাকে ভালোবেসে থাকলে আমাকে নিয়ে যাও। আমি যেভাবেই হোক বাসা থেকে পালিয়ে তোমার কাছে চলে যাব। আজ অনেক কষ্ট হয়েছিল, রাজের ভয়ে তোমাকে কিছুই বলতে পারিনি। জানতাম আমার পাখিটা আমাকে অনেক ভালোবাসে। আমিও চাই আমার তিয়াস সোনাকে অনেক ভালোবাসি। লাভ ইউ তিয়াস সোনা। এতগুলো লাভ ইউ। আর শোনো, আমি তোমাকে ছাড়া বাঁচবো না। তোমাকে প্রথম দেখাতেই ভালোবেসে ফেলেছি, যেদিন তুমি আমাকে বাঁচিয়েছিলে। আচ্ছা জান পাখি, এখন ফোন রাখছি। রাজ আবার এসে পড়বে। অধরা ফোনটা কান থেকে সরাতেই দেখে রাজ তার সামনে দাঁড়িয়ে আছে। অধরার হাত পা কাঁপছে। আল্লাহ জানে রাজ আজকে কি করে। বাহ বাহ, ফোন রাখলে কেন? আর একটু রোমান্টিক কথা বলতে। কথাটা বলেই অধরার হাত থেকে ফোনটা নিয়ে ফ্লোরে একটা আছাড় মেরে ফোনটাকে একদম চূর্ণ বিচীর্ণ করে ফেলে। অধরা কাঁদছে। এই তুই কাঁদবি না, চুপচাপ বসে থাক। রাজ নিচে থেকে খাবার নিয়ে এসে দেখে অধরা বসে আছে সেখানেই। এই নে খাবার, সারাদিন খাসনি তো, আজকে যদি আবার সেন্সলেস হয়ে যাস। রাজ খেয়াল করলো অধরার ডান হাত কাটা, তাই বলল, আমি খাইয়ে দিচ্ছি। আর হাত কাটছিস কিভাবে? অধরা রাজের খাইয়ে দেওয়ার কথা শুনে রাজের দিকে অসহায় দৃষ্টিতে তাকায়। এইভাবে তাকিয়ে থাকবি? হাঁ কর। রাজ অধরাকে খাইয়ে দিয়ে তার পকেট থেকে রুমাল বের করে মুখটা মুছে দেয়। এখনো ক্ষুধা আছে? অধরা মাথা নাড়িয়ে জবাব দিল, ক্ষুধা নেই। জবাব দিতে দেরি হলেও অধরার গালে চড় মারতে দেরি হয় না। চটটা দিয়েই রাত যেন অন্য রূপে ফিরে গেল। এই তোর আমাকে দিয়ে হয় না? তিয়াস জান পাখি তাই না? তিয়াসকে ছাড়া বাঁচবি না? শোন, আজকের পর থেকে তোকে তিয়াস কেন কেউই বিয়ে করতে চাইবে না। এতদিন যে কাজটা করিনি সেটা আজকে করব। আর আজ না তোকে খুব সুন্দর লাগছে। কথাটা বলেই এক টানে অধরা সম্পূর্ণ শাড়ি খুলে দেয়। অধরা এবার রাজের দুপা জাপটে ধরে বলে, প্লিজ আমার সতীত্বটা হরণ করবেন না। আমি আপনার কাছে আমার সতীত্ব ভিক্ষা চাই। ও, এখন তো তিয়াস আছে, সে দিবে তাই না? তিয়াসের সাথে এসব করবি, আমার সাথে করবি কেন? চুপ। তিয়াসকে নিয়ে আর একটাও বাজে কথা বলবেন না। কথাটা বলেই রাজের গালে চড় বসিয়ে দিয়ে অধরা কাঁদতে লাগে। চড়টা অধরার কাছে মনে হচ্ছে রাজের গালে নয়, তার কলিজায় লেগেছে। এবার রাজ অধরাকে নিয়ে বিছানায় চলে গেল। অধরা প্রথমত বাধা দিলেও চোখের জলে নীরবে আত্মসমর্পণ করলো। রাজ অধরার ঠোঁটে নিজের ঠোঁট জোড়া ডুবিয়ে দেয়। অধরা সারা শরীরে চুমু এঁকে দিতে থাকে। অধরা শুধু চোখ বন্ধ করে নীরবে অশ্রু ঝরায়। এক পর্যায়ে রাত যখন অধরার চন্দ্রাকার নাভিতে চুমু দিতে দিতে বলল, তোমার এখানে তিলটা খুব সুন্দর লাগছে। মনে হচ্ছে এটা তোমার সৌন্দর্যে জোছনা বিলাস করছে। অধরা কিছুই বলে না। অধরা সারা শরীরে বিদ্যুৎ বয়ে যাচ্ছে। রাজকে আর বাধা দেওয়ার ক্ষমতা তার নেই। এদিকে অধরার সাথে অনিচ্ছা সত্ত্বেও ভালোবাসার জগতে হারিয়ে যায়। এক পর্যায়ে রাজ অধরার পাশে শুয়ে পড়ে। অধরা বুঝতে পারল সে তার নারীত্বের সবচেয়ে মূল্যবান সম্পদটা হারিয়ে ফেলছে।